সংস্কারটা কতটা কার্যকারী? যদি আপনি আমাদেরকে জানাতেন যে সংস্কার চলছে এটা কতটা কার্যকারী মনে করেন আপনি? আপনার মিউট করা আছে। আলোচক, সম্মানিত সঞ্চালক, আলোচক বৃন্দ এবং সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত সময় উপযোগী কিছু আলোচনা নিয়ে আজকে উপস্থিত হয়েছি, যেখানে ইতিমধ্যে যে আলোচনাটি হয়েছে যে পুঁজিবাজারের কারসাজির কারণগুলো কি কি, তো এটি রহিম ভাই অনেকটা কভার করেছেন। ওনার আলোচনার মধ্যে বেশ কিছু পয়েন্ট ছিল যেখানে আসলে এই বাস্তবিক পক্ষে বাংলাদেশে এই সমস্যাগুলো রয়েছে। তো আমি যে সংস্কারের বিষয়গুলো এখানে এসছে, আমরা যদি আসলে আমাদের সমস্যাটা না জানি সেক্ষেত্রে সংস্কার করা অসম্ভব। তো আমি রহিম ভাইয়ের সুর ধরে বলতে চাই যে বাংলাদেশের পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড হচ্ছে ক্যাপিটাল মার্কেটের ফুসফুস, আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফুসফুস হচ্ছে ক্যাপিটাল মার্কেট। কারণটি আমি একটু ব্যাকরণিক দিক থেকে আলোচনাটি করতে চাই যে কোনো বাজার অথবা যে কোনো অর্থনীতির যে অবস্থা সেটি আসলে একটা গ্রামারের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। এটি সকল দেশেই, যেমন ডিমান্ড সাপ্লাইয়ের উপর দাম নির্ধারণ হয়। সাপ্লাই কম থাকলে সেক্ষেত্রে দাম যেমন বেড়ে যায়, আবার ডিমান্ড বেশি থাকলেও সেখানে দাম বেড়ে যায়। এ ধরনের যে অর্থনৈতিক বিষয়গুলো রয়েছে ক্যাপিটাল মার্কেটের বাইরে নয়। তো আমরা যদি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট, আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের কথাই বলছি যেটি আমাদের মূল মার্কেট, সেখানে যদি আমরা একটু দেখি এটার ইতিহাস, তাহলে আমরা দেখব যে বাংলাদেশ এই ক্যাপিটাল মার্কেটটি 1954 যে যাত্রা শুরু করেছিল সেটি 1994 সালে এসে কিছুটা ভালো বাজারে পরিণত হয়েছিল একটা সময়। পরবর্তীতে 96 হাত ধরে বাজার অনেক প্রসারিত হয়েছিল এবং সেটা ছিল মানে ব্যাকরণের দিক থেকে ভুল ছিল, যে কারণে বাজার বাবল হয়েছিল এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে যদি আমরা দেখতে পাই যে 2004 সাল, এই 4 সালটা বাজারের জন্য অত্যন্ত চমৎকার একটি অবস্থা তৈরি করেছিল। সেটি রহিম ভাই বলেছেন যে সিডিবিএল সহ বেশ কিছু সংস্কার প্রোগ্রাম বাজারে হয়েছিল, যে কারণে আমরা 2004 সালে একটা ভালো বাজার পেয়েছিলাম, যেখানে ফান্ডামেন্টাল শেয়ারগুলোর কদর বেড়েছিল বাজারে, আর যেগুলো ফান্ডামেন্টাল ভালো ছিল না সে সকল শেয়ারের কদর খুব একটা বেশি ছিল না। কিন্তু আমরা যখন 7 সালের বাজারে এসে দেখলাম 7 এবং 8 এই বাজারটিও অনেকটা ব্যালেন্স বাজার ছিল। 9 সালেও কিছুটা ব্যালেন্স ছিল, কিন্তু 10 সালে আমরা গিয়ে কি দেখলাম, এটা 9 থেকেই শুরু হয়েছিল যে বাজারে সকল জাঙ্ক শেয়ারের মূল্য বৃদ্ধি, এবং সেটা যেটা হওয়া উচিত 20 টাকা হয়েছে 500 টাকা, 20 টাকার জিনিস হয়ে গেছে 500 টাকা। এই যে ফান্ডামেন্টাল আইটেমের কদর নাই বাজারে, এই বিষয়গুলো তৎকালীন যারা এখানে নিয়ন্ত্রক সংস্থা ছিলেন, সরকারের বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়, এইসব জায়গাগুলো অ্যাড্রেসও করতে পারেনি সেভাবে, এবং ওই সময় কি করা দরকার সেই স্টেপগুলো আসলে তারা সেভাবে নিতে পারেনি, যে কারণে বাজার 2010 সালে বাবেল হয়ে যে ধরনের সেটব্যাকের মধ্যে দিয়ে গিয়েছে সেটি আজ পর্যন্ত চলমান। 2010-এ বাজার ছিল 8,700 সামথিং, আর আজকে আমরা বাজারে দেখছি যে আজকের বাজার ছিল 5,169 আফটার 14 ইয়ার্স, 14 বছর পরে। তো এটি আমরা যদি সারা পৃথিবীতে তাকাই কোনো দেশের সাথে মিলবে না, যেমন ইউরোপের সাথে মিলবে না, আমেরিকার সাথে মিলবে না, এটি পাশের দেশ ইন্ডিয়ার সাথে মিলবে না, এমনকি পাকিস্তান, শ্রীলঙ্কা এদের সাথে মিলবে না। তো এই যে না মেলার কারণটা কি? আসলে না মেলার কারণটা হচ্ছে একটা ব্যাকরণিক ভুল বাংলাদেশে। আপনাকে যে কোনো একটা জায়গার একটা ব্যাকরণ আছে, এই ব্যাকরণে এখানে ভুল আছে। আমরা যখনই দেখি জাঙ্ক শেয়ার দাম বাড়ে, 10 টাকার শেয়ার উঠতে উঠতে সেটা 200 পর্যন্ত উঠে যায়, সেখানে নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপ দেখি কখন 10 টাকাটা যখন 200 টাকা চলে যাচ্ছে তখন এখানে কারসাজি হয়েছে, অমুককে পানিশমেন্ট করো, এরকম কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। কিন্তু 10 টাকাটা এই যে বেড়ে 200 পর্যন্ত গেল, সেখানে দেখা গেল যে কোনো ধরনের হস্তক্ষেপ থাকে না, এরকম কিছু বিষয় থাকে।
তো আরো কিছু জিনিস আমরা দেখেছি গত সময়ে, যেমন এখানে এসএমই মার্কেট হয়েছে। এসএমই মার্কেটের যৌক্তিকতা কতটুকু, যেখানে নর্মাল মার্কেট কাজ করছে না, এরকম কিছু বিষয় আছে। নিয়ন্ত্রক সংস্থা তখনই বুঝতে হবে যে আমার দেশের ফান্ডামেন্টাল শেয়ারের যখন কদর নাই মানুষের কাছে, তাহলে সামথিং রং কোথাও। সেটা মানি সাপ্লাইয়ে প্রবলেম থাকতে পারে, ভালো শেয়ারের সাপ্লাইয়ের প্রবলেম থাকতে পারে, ইনস্টিটিউশনাল ফান্ডের প্রবলেম থাকতে পারে। এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা দরকার সঠিক সময়। তো বাংলাদেশে আসলে এই 14 বছরে কেন বাজার বাড়েনি, এর যে আমি যে গবেষণাটা করেছি সেটি আসলে ধরা পড়েছে যে আমাদের দেশে মিউচুয়াল ফান্ডের উইকনেস, অর্থাৎ এক বাজারের যে পার্মানেন্ট ফান্ড, যে ফান্ডের মাধ্যমে একটি বাজারে সঠিক মানি সাপ্লাইটা গড়ে উঠবে, এই কালচারটা দেশে তৈরি হয়নি। এটা এখন বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের মার্কেট ক্যাপিটালাইজেশনের তুলনায় এটি আছে 1.43% অর 1.5% আমরা যদি বলি, তাহলে যেই বাজারের পার্মানেন্ট ফান্ড হচ্ছে 1.5%, সেই বাজার কখনোই ফান্ডামেন্টাল আইটেম কিনবে না। এখানে কিছু সংখ্যক প্লেয়ার নতুন নতুন প্রবেশ করছে, বিভিন্নভাবে তাদের ফান্ডটাকে অ্যারেঞ্জ করছে, করে একটা উইক শেয়ার দিয়ে সে এখানে একটা গেম করার ট্রাই করছে। এটা বেশ কয়েক বছর যাবতীয় চলছে। তো যখন আমরা দেখি যে 10-12 টাকার জিনিস তারা যখন কিনে, তখন অনেক মানুষ ছেড়ে দেয়। কারণ হলো ওখানে ফান্ডামেন্টালের কোনো হিসাব নেই, ওটার দাম অতিরিক্ত হয়ে গেছে 15 টাকায়। কিন্তু শেয়ারগুলো যখন গুছিয়ে এটা দেখা গেল 90% শেয়ার তারা তাদের হস্তগত করে একটা রেটের দিকে চলে যায়, তখন তো কারো কাছে শেয়ারই থাকে না। তখন এটার একটা বড় ধরনের রেট হয়। রেট হলে যখন এটা অনেকদিন পর্যন্ত বিরাজ করে, তখন কিন্তু যারা এই বাজার সম্পর্কে সচেতন না, জ্ঞান সম্পর্কে কম রয়েছে, নলেজ কম রয়েছে, এবং আমি বলবো সেটা লোভের কারণে মানুষ কিন্তু দেখা যাচ্ছে গেমের মধ্যে ঢুকে যাচ্ছে। তো যখন সে 150 টাকা, 180 টাকা, 200 টাকায় একটা কোম্পানির শেয়ার কিনে আটকে যাচ্ছে, তখন কিন্তু সেখান থেকে সে বেরোতে পারছে না। সে হয়তো 50 টাকা কমলে এভারেজ করছে, এভারেজ কোনো কাজ করছে না। আমাদের বাজারে বেশ কয়েকটা শেয়ার আমি বলতে পারবো যে 180 টাকা গিয়ে এখন 18 টাকা দাম, 200 টাকা গিয়ে সে এখন 30 টাকা দাম, আপনার 150 টাকা গিয়ে এখন 34 টাকা দাম। এরকম আপনি অনেক পাবেন। হয়ারাস এখানে যে সকল ফান্ডামেন্টাল আইটেম রয়েছে, যাদের ডিভিডেন্ড দিচ্ছে 150%, 200%, 250%, তাদের কদর নাই বাজারে। এই যে তাদের ইপিএস 45 টাকা, 50 টাকা, 25 টাকা এক একটা কোম্পানি বছরে আয় করছে, কিন্তু তাদের কদর মানুষের কাছে নাই। না থাকার কারণটি কি হচ্ছে যে আমরা বাজারটাকে যে লাইনে চালানো প্রয়োজন সেই লাইনে চালাতে পারছি না। আমরা এখানে গেমের এক ধরনের পরিবেশ তৈরি করে ফেলছি, বা গেম যারা করছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি না। তো এই সকল কারণে আসলে এই বাজারটা এই অবস্থাটা তৈরি হয়েছে। তো এর মূল কারণটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড যখন কম আছে, তখন এখানে কোনো প্রতিযোগিতা নেই। অর্থাৎ একটি ভালো শেয়ার কেনার জন্য যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আসবে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, সেই জায়গাগুলো কিন্তু অনুপস্থিত। তো মিউচুয়াল ফান্ড যদি এখানে পারফর্ম না করে, তাহলে বাজার কি হচ্ছে, দিন দিন ভালো শেয়ারের কদর বাজার থেকে কমে যাচ্ছে। তো ভালো শেয়ারের কদর কমে গেলে জাঙ্ক শেয়ার এখানে আপনার নেতৃত্ব দিচ্ছে, আমি বলতে পারি। তো জাঙ্ক শেয়ার যখন নেতৃত্ব দেয় কোনো জায়গায়, তখন যারা এখানকার ইনভেস্টর তারা কিন্তু জাঙ্ক শেয়ারে ঢুকে যাচ্ছে এবং প্রতারিত হচ্ছে। যখন তারা প্রতারিত হচ্ছে, তখন তারা বাজারে আসার মতো কনফিডেন্স পাচ্ছে না। আর এই কনফিডেন্স না পাওয়ার কারণে কিন্তু বাজার আরো খারাপ হচ্ছে দিন দিন। তো সংস্কারের যে বিষয়টি আপনি বলেছেন, বর্তমান কমিশন যখন এসছে, আমরা বেশ কিছু পদক্ষেপ এখানে দেখেছি যে তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। একদম এট ফার্স্ট বাজার যেটা হয়েছিল, বেশ কিছু ইন্ডেক্স বেড়েও গিয়েছিল এবং সেগুলো ফান্ডামেন্টাল শেয়ারের হাত ধরে বেড়েছে। এর কারণ কি ছিল? কারণটা ছিল যারা বাজারে কমিশন হিসেবে এসেছেন তাদের ফান্ডামেন্টালের দিকে একটা নজর আমরা দেখেছি শুরুতে। এবং এছাড়া যে সংস্কার কমিশন করেছে, এই কমিশনের মানুষজনের যে রেপুটেশন, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ওরিয়েন্টেড। তো যে কারণে ফান্ডামেন্টালের কদর আমরা শুরুতে দেখেছি। কিন্তু এই বাজার হাঁটতে হাঁটতে, তিক্ততা নিতে নিতে এমন একটা পর্যায়ে চলে এসছে, কারো কোনো কনফিডেন্স নাই কোনো কিছুতে। এই যে কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে হলে আপনাকে পার্মানেন্ট ফান্ডের সোর্সকে বৃদ্ধি করতে হবে, মানি সাপ্লাইকে বাড়াতে হবে। এখানে কোনো ইনস্টিটিউটকে লোন দিয়ে কোনো রেজাল্ট আসবে না।
সরকার কোনো প্রতিষ্ঠানকে লোন দিয়ে কোনো ফল আসবে না। কেন আসবে না? আসবে সেটা টেম্পোরারি, অল্প কয়েকদিনের জন্য, পার্মানেন্ট ফল এখানে বহন করবে না। কারণটা হচ্ছে যে ক্যাপিটাল মার্কেট ধার দেনার বিষয় নয়, এটি একেবারেই স্বকীয় ফান্ডের মাধ্যমে গড়ে তুলতে হবে। আর সেজন্য আমাকে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে পেশাদার লোকজন এ বাজারে বিনিয়োগ করবে, এবং সেই পেশাদার লোকজনের মনিটরিংটা থাকতে হবে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের হাতে। আছেও, কিন্তু আমরা কার্যকারিতা খুব বেশি একটা দেখি না। যেমন এই পর্যন্ত আমরা খুব একটা দেখি নাই যে কোন কোন মিউচুয়াল ফান্ড যারা খারাপ কাজ করেছে, ভালোই শেয়ার ইনভেস্ট করেনি, অথবা আমাদের যারা এখানে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছে তাদের টাকা যারা তছরুপ করলো বিভিন্নভাবে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন দেখা যাচ্ছে না। তো এই জাতীয় বিষয়গুলো যখন এখানে ডিসিপ্লিনগুলো নিয়ে আসা হবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, তখন মানুষ আশ্বস্ত হবে যে আমার টাকা এখানে সেফ। যেরকম ব্যাংক, বাংলাদেশ ব্যাংক আশ্বস্ত করে যে তোমার টাকা কোনো ব্যাংকে রাখলে ওই ব্যাংক টাকা দিতে বাধ্য থাকবে, এই জাতীয় যে এক ধরনের আমরা আশ্বাস মানুষকে দিই, মানুষ আশ্বস্ত হয়ে ব্যাংকে এফডিআর করে, বিভিন্ন ধরনের প্রোগ্রামে টাকা রাখে। কিন্তু মিউচুয়াল ফান্ডে সেই ধরনের আশ্বাস আসতে হবে সরকারের পক্ষ থেকে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে আসা লাগবে। যদি এগুলো তৈরি হয় সেক্ষেত্রেই আপনার সংস্কারগুলো কার্যকরী হবে। আমরা সংস্কারের যে সকল প্রোগ্রামগুলো দেখতে পাই সেগুলো লাস্ট পর্যন্ত কার্যকরী থাকে না। এখানে মানুষের কনফিডেন্সের অভাব রয়েছে, যেগুলো থাকবে কি থাকবে না, এই জাতীয় কিছু অসুবিধা আছে আর কি। তো আমরা ইদানিং সংস্কারের যে জায়গাগুলো দেখছি সেখানে দুর্বল শেয়ারকে প্যাট্রোনাইজ করার কোনো ধরনের আমরা উদাহরণ দেখতে পাচ্ছি না। তারা দুর্বল শেয়ার যাতে প্যাট্রোনাইজ না হয় বা দুর্বল শেয়ার যাতে বাজারে লিড দিতে না পারে, এ ব্যাপারে পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। এ কারণে আমি কিছুটা আশাবাদী। কিন্তু এখানে যে পার্মানেন্ট মিউচুয়াল ফান্ডের যে ধরনের সংস্কার দরকার, যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওই জায়গাটিতে আমরা কথা বলতে শুনছি, বাট বাস্তবে কোনো মিউচুয়াল ফান্ডের কোনো প্রোগ্রাম দেখছি না। এখানে এই মিউচুয়াল ফান্ডকে যদি আমি বাংলাদেশের জন্য উপযোগী করতে চাই, তাহলে মার্কেট ক্যাপের 25% মিউচুয়াল ফান্ড আমাকে করতে হবে। এখন 25% মিউচুয়াল ফান্ড মানে কি? মানে হচ্ছে যে বাজার যদি 7 লক্ষ কোটি টাকার হয়, তাহলে আমার মিউচুয়াল ফান্ড থাকা লাগবে তার 4 ভাগের 1 ভাগ, তো 1,75,000 কোটি টাকা। তো 1,75,000 কোটি টাকার মিউচুয়াল ফান্ডে আমার আছে কত? হার্ডলি 12 থেকে 15,000 কোটি টাকার মিউচুয়াল ফান্ড আছে। তাহলে আমার এখানে 1,75,000 কোটি টাকার মিউচুয়াল ফান্ডের জায়গায় যদি 10-15,000 থাকে, তাহলে তো তারা বাজারকে সাপোর্ট দিতে পারছে না। এবং আমরা দিনের পর দিন এই জায়গাটা কিন্তু দেখছি যে এই মিউচুয়াল ফান্ড সাপোর্ট দিতে না পারার কারণে বাজার কিন্তু সবসময় একটি মানে কনফিডেন্স লেস এর মধ্য দিয়ে আমরা যাচ্ছি আসলে। তো যখনই মিউচুয়াল ফান্ডের এই পরিবেশটি দেশে তৈরি হবে, এই মিউচুয়াল ফান্ডে যোগ দিবে যারা বাজার সম্পর্কে যারা ওয়াকিবহাল নয় কিন্তু টাকা রয়েছে, তারা চোখ বন্ধ করে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবে, যাতে করে পেশাদার ফান্ড বাজারে ইনজেক্ট হয়, তখন ভালো ভালো শেয়ারও বাজারে আসতে পারবে। তো এই গ্রামারের যে জায়গাটা, এটা আমাদের এখানে অনুপস্থিত থাকার কারণে আমরা দিনের পর দিন কিন্তু বাজারের রুগ্ন দশা দেখতে পাচ্ছি। এই 14 বছরে কখনো কিন্তু বাজারের কোনো ভালো সাস্টেইনেবল বাজার আমরা কিন্তু দেখিনি। কারণটি কিন্তু এটা যে মিউচুয়াল ফান্ডের দুর্নাম থাকতে পারে, বাট দুর্নামকে আমাকে সংশোধন করে এগিয়ে যেতে হবে। মিউচুয়াল ফান্ড বাদ দিয়ে বাজারকে কোনোভাবে আগানো সম্ভব নয়। এটা আমার যে গবেষণার সারা পৃথিবীব্যাপী যে জিনিসগুলো আমরা দেখেছি, তাতে পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু ইউরোপ, আমেরিকা, অন্যান্য জায়গায় মিউচুয়াল ফান্ডের পরিমাণ, আমি তো 25 বলেছি, এগুলো কিন্তু 50, 60, 65, কোনো কোনো দেশে 100% মিউচুয়াল ফান্ডের সাপোর্ট আছে, কোথাও আবার 15%, 20% রয়েছে। তো এই সংস্কারের যে জায়গাগুলো আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি, কিন্তু এটা কনফিডেন্স লেভেল বৃদ্ধি করার মতো জায়গায় আমরা কিন্তু এখনো যেতে পারিনি। এটা হচ্ছে আমার বক্তব্য। হয়তো আমি পরে সুযোগ, রেলিভেন্ট কোশ্চেন আসলে, যে আমরা যারা মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলি, এটিও আসলে সারা পৃথিবীর প্র্যাকটিস নিয়ে কথা বলি। আমাদের দেশেও জবাবদিহিতা নেই এরকম না, কিন্তু জবাবদিহিতার ক্ষেত্রে অনেক জায়গায় আমরা দেখি যে সঠিক সময় সঠিক জবাবদিহিতা পাওয়া যায় না, স্বচ্ছতার অভাব থাকে, সততার অভাব থাকে, যে কারণেই বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু সমস্যা তৈরি করে ফেলে, বিশেষ করে ফিনান্সিয়াল সেক্টরে। আমরা যদি ম্যাক্রো লেভেলে একটি দেশের অর্থনীতিকে বিচার করি, সেক্ষেত্রে আমরা বলবো যে একটা মানি মার্কেট রয়েছে আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। তো মানি মার্কেটে মানুষ কেন আসে?
সেখানে তার মানি নিয়ে আসে, ব্যাংকে টাকা ডিপোজিট করে, সেটার মেয়াদ আমরা দেখে থাকি 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর। খুব বড় মেয়াদে অর্থাৎ 10 বছর 20 বছরের মেয়াদে টাকা ব্যাংকে রাখে, এটা আমরা খুব একটা দেখতে পাই না, কম দেখতে পাই। আবার সঞ্চয়পত্র আমরা দেখি 5 বছর 10 বছর মেয়াদী সঞ্চয়পত্র মানুষ করে। তো এই যে মানি মার্কেটের যে বিহেভিয়ার, সেখানে মানুষ কিন্তু টাকা নিয়ে আসে ব্যাংকে রাখার জন্য, মানে স্বল্প মেয়াদে, খুব দীর্ঘমেয়াদে টাকা রাখে না। কিন্তু যখন ব্যাংকগুলো লেন্ডিং করে, কোথাও বিনিয়োগ করে, তখন আমরা দেখতে পাই অনেক সময় যে এটা প্রজেক্ট লোন দেয়, সেক্ষেত্রে বড় ধরনের লোনের বিষয়গুলো চলে আসে। তো এবং যে সিসি হাইপো যে ব্যবসায়িক লোনগুলো দিয়ে থাকে, এটিও কিন্তু দিনের পর দিন রিনিউ হতে থাকে। এটাও 10 বছর 20 বছর কোনো কাজ, মানে কোনো কোম্পানির কাছে দিলে সেখান থেকে জিরো করে টাকা কিন্তু পেমেন্ট দিয়ে দেয় না। এই কালচারটা আমরা ব্যাংকে দেখি না। আপনি যদি দেখেন যে বাংলাদেশের যে মানি মার্কেটের বর্তমান অবস্থা ব্যাংকগুলোর, তো এটা সারা দেশের মানুষ জানে। আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে বলার খুব বেশি প্রয়োজন আছে কি, যে অনেকগুলো ব্যাংক টাকা ঠিকমতো দিতে পারছে না, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ প্রয়োজন হচ্ছে। কিছুদিন আগে আমরা শুনেছি যে মার্জার হবে একটা ব্যাংকের সাথে আরেকটা, যদি এই মার্জারের বিষয়টা যৌক্তিক ছিল না, আমার দৃষ্টিতে যৌক্তিক ছিল না। তো আমি একটা সময় দেখলাম যে না, আসলে এটা করতেও পারা যায়নি, আমার দৃষ্টিতে যৌক্তিক ছিল না, যে আপনি একজনের লায়াবিলিটি অন্য জনের ঘাড়ে কেন দিবে, এটা তো দেওয়ার কথা না আসলে সেভাবে। তো আমরা দেখতে পেলাম যে বেশ কিছু ব্যাংকের প্রবলেম তৈরি হয়েছে। আপনি যে প্রশ্নটি করেছেন তার উত্তরটা আমি ব্যাংক দিয়ে দিলাম প্রথমে। সেটি হচ্ছে যে এই ব্যাংকে যে টাকাটা রাখা হয়, অনেক ব্যাংকের স্লোগান দেখবেন যে ইওর ট্রাস্টেড পার্টনার বলা হয়। এরকম ভাবে অনেক ধরনের অনেক ব্যাংকের স্লোগান রয়েছে, ভিন্ন ভিন্ন স্লোগান। তো এই স্লোগানগুলোর সিউরিটি কিন্তু দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক মুরব্বী হিসেবে, অভিভাবক হিসেবে। যে বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক হিসেবে কোনো বাণিজ্যিক ব্যাংক ফেল করলে সেক্ষেত্রে মুরব্বী ব্যাংক বাংলাদেশ ব্যাংক সেখানে হস্তক্ষেপ করে থাকে। তো এই যে একটি পরিবেশ বাংলাদেশে হয়েছে, মানুষ কিন্তু সবসময় বিশ্বাস করতো যে আমি এখানে এফডিআর রাখলে আমার টাকাটা চাহিদা মাত্র আমি ফেরত পাবো, এই গ্যারান্টিতে কিন্তু ব্যাংকে টাকা রেখেছে। তো আমরা কি সেখানে দেখিনি যে এলসি খোলা যাচ্ছে না, টাকা চেক দিলে বাউন্স হচ্ছে, টাকা উঠাতে পারছে না, এই সিনারিও কিন্তু আমরা দেখেছি। তো যদি আমরা সেটা দেখে থাকি, তাহলে এই ক্যাপিটাল মার্কেট আর একটা মার্কেট, এখন আমি ব্যাংক থেকে সরে আসলাম ক্যাপিটাল মার্কেটে, সেই মার্কেটের যারা প্লেয়ার তার মধ্যে একটা বড় প্লেয়ার হচ্ছে মিউচুয়াল ফান্ড বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এখানে আইনগতভাবে যে 3টা প্রতিষ্ঠান যুক্ত রয়েছে, একটি হচ্ছে যে তার কাস্টোডিয়ান, সেকেন্ড হচ্ছে তার ট্রাস্টি, আর থার্ড হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, আর ফোর্থ যে রয়েছে সে হচ্ছে স্পন্সর। যেমন আপনি যদি একটা মিউচুয়াল ফান্ডের কথা বলি, বা একটার কথা আমি বলতে চাই না, যে কোনো একটা ব্যাংক একটা মিউচুয়াল ফান্ড বাজারে নিয়ে আসলো, তো ব্যাংক কিন্তু সেখানে স্পন্সর করে 10% 20% টাকা স্পন্সর করে। 100 কোটি টাকার মিউচুয়াল ফান্ডে সে 20 কোটি টাকা দিল, 80 কোটি টাকা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, জনগণ সবাই এখানে সাপ্লাই দিচ্ছে টাকা। তাহলে 80 কোটি আর 20 কোটি মিলে 100 কোটি টাকার জিম্মাদার কিন্তু 3টে প্রতিষ্ঠান, একটা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সেকেন্ড হচ্ছে ট্রাস্টি, থার্ড হচ্ছে কাস্টোডিয়ান। তো কাস্টোডিয়ানের কাছে কি থাকে? কাস্টোডিয়ানের কাছে তাদের মানি, এফডিআর রিসিপ্ট থেকে শুরু করে সকল ধরনের সম্পদগুলো কিন্তু আপনার কাস্টোডিয়ানের কাছে থাকে। আর ট্রাস্টি কিন্তু ডিসিশন নেয় যে সারা বছরে কি লাভ লস হলো, সেই অনুযায়ী এখানে লাভ লোকসান হিসাব করে ডিভিডেন্ড দেওয়ার বিষয়টি এনশিওর করে। আর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তার কমিশনের বিনিময়ে সেখানে সারা বছর সার্ভিস দিয়ে থাকে, ওই ফান্ডটাকে সে ইউটিলাইজ করে বিভিন্ন ক্ষেত্রে তার পেশাদারিত্ব যে অভিজ্ঞতা রয়েছে তার মাধ্যমে সেখানে সে ইনভেস্ট করে। এই যে মেকানিজম রয়েছে আইনগতভাবে সৃষ্ট, এখানে কিন্তু খুবই সহজ, যে যেখানে ফল্ট করে তাকে সেখানে ধরে পানিশমেন্ট দেওয়া অথবা তার জবাবদিহিতা নিয়ে আসা। আমি আপনাকে একটা কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে বাংলাদেশে যে 42টা মিউচুয়াল ফান্ড আছে ক্লোজ এন্ড, যেটা বাজারে ট্রেড হয় 42টা, আর এছাড়া প্রায় শখানেক মিউচুয়াল ফান্ড আছে ওপেন এন্ড ইউনিট ফান্ড। তো এই যে 42টা মিউচুয়াল ফান্ড আছে, এর যদি আপনি পোর্টফোলিওটা টান দেন, এটার আপনার 42টা পোর্টফোলিও আপনাকে প্রিন্ট দিতে সময় লাগবে, এক একটা যদি আমি আপনাকে 5 মিনিট সময় দিই খুঁজতে বের করতে লাগে, তাতে আপনার 200 মিনিট সময় লাগে। এই 200 মিনিটে কিন্তু এটা বের করা যায়। যারা এখানে খুব এক্সপার্ট তাদের পক্ষে 42টা কোম্পানি একদিনেই আপনার ইয়ে করা যায়, একদিনেই দেখা যায় যে তার ইনভেস্টমেন্টে কি কি রয়েছে।
সে কোনো ধরনের 2 নম্বর ইনভেস্টমেন্টে গেল কিনা, অসৎ কাজ করলো কিনা, তার ফান্ড কিভাবে সে সংরক্ষণ করছে, এই বিষয়গুলো কিন্তু মনিটরিং করা খুব ইজি। কিন্তু আমরা কি দেখেছি, কখনো দেখি নাই যে এটা মনিটরিং করে এই ধরনের লুফল পাওয়া গেছে সেটাকে সংশোধন করা দরকার, এই জাতীয় কোনো জবাবদিহিতার আওতায় আসতে আমরা খুব একটা দেখি না। তো এই জিনিসগুলো আমাদের সেখানে দরকার। আর 100টি যে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড আছে সেটাও বাজারে ট্রেড হয় না, তারা বাইরেই এই মানে এগুলো করে থাকে। তো আমরা আসলে যেভাবেই বলি না কেন, আমাকে মিউচুয়াল ফান্ডের উন্নতি করাই লাগবে, এর বাইরে আমার ক্যাপিটাল মার্কেট রক্ষা করা যাবে না, এটা হলো ফাইনাল কথা। এখন আপনি মিউচুয়াল ফান্ডটাকে সৎভাবে বাঁচিয়ে রাখবেন, জবাবদিহির মধ্যে রাখবেন কি রাখবেন না, এটা দেশের সরকারের কাজ, অথবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্বশীল সংস্থা হিসেবে কাজ, ডিএসসি সিএসসিরও কাজ রয়েছে, তারাও ভুল ধরিয়ে দিতে পারে বাজার, যেহেতু তারাও এখানে কাজ করছে, অর্থ মন্ত্রণালয় রয়েছে, সবাই। ইভেন কোনো জনগণ তুলে ধরলে যে কোথাও কোনো সমস্যা তৈরি হলে সেটারও দেখা দরকার যে কোথায় কি হচ্ছে। ইভেন আমাদের যারা মিডিয়ার ব্যক্তিত্ব রয়েছেন তারাও কিন্তু এখানে বিভিন্ন ধরনের জিনিস তুলে ধরতে পারেন। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, এটা অন্যভাবে নেওয়ার কিছু নেই, এই ব্যাপারে নলেজেরই ঘাটতি দেখি দেশে, প্রচুর ঘাটতি। মানে মিউচুয়াল ফান্ড কি জিনিস, এটা কিভাবে ওয়ার্ক করে। আমি আমাদের আনিস ভাইয়ের সাথে একটা জায়গায় একটু দ্বিমত করি, একটা বিষয়ে পয়েন্ট আউট করছি, সেটা হচ্ছে যে এখানে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে, কথাটুকু রাইট, কিন্তু সব মানুষ জেনে বুঝে বিনিয়োগ করবে এটা রাইট নয় আমার দৃষ্টিতে। কেন? আমি একটা উদাহরণ দিই। আমার বাসা শান্তিনগর এলাকায়, তো সেখানে একটা বড় বাজার রয়েছে, বড় বড় মাছ পাওয়া যায়। তো এই মাছগুলো কিনে ওই ব্যক্তি কিন্তু বাসায় গিয়ে কাটতে পারবে না, এটার জন্য যিনি কাটেন বটি দিয়ে 20 কেজি ওজনের মাছ কেটে ফেলে মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে আপনি দেখবেন রেডি করে আপনাকে ব্যাগ ভরে দিয়ে দিয়েছে। তো এই মাছ কাটার লোকের যে পেশাদারিত্ব, ওর সাথে তো আমরা ডক্টরেট করলেও মাছ কাটতে পারবো না। তো এইভাবে বাংলাদেশে যে ইঞ্জিনিয়ার সে ইঞ্জিনিয়ারের কাজ করবে, যিনি ডাক্তার উনি ডাক্তারের কাজ করবেন, যিনি প্রশাসনে চাকরি করেন উনি প্রশাসনিক দেখভাল করবেন। কারণ একটা মানুষের জীবনে তো এত ভার্সেটাইল অভিজ্ঞতা অর্জন করা সম্ভব না। যেমন আমি ইঞ্জিনিয়ারও হব, আমি একসাথে ডাক্তার হব, একসাথে মেরিন ইঞ্জিনিয়ার হব, এগুলো সম্ভব না। তো ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট করার জন্য কোনো মানুষ যে ওই দীক্ষা লাভ করে ওইখানে ইনভেস্ট করবে, এটা অনেক সময়ের ব্যাপার। তো বরং সবাই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করবে, এটা হলো সিস্টেম। সেই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করার পর যদি তার কিছু অভিজ্ঞতা অর্জন হয়, তখন তিনি নিজে নিজে করতে পারেন, যে অনেকদিন দেখলাম এখন আমি নিজে করতে পারি। তো এক হচ্ছে যে দেশে ইনস্টিটিউশনাল প্লেয়ার আছে, বিভিন্ন মার্চেন্ট ব্যাংক আছে, তাদের নিজস্ব গবেষণা আছে, কিন্তু যারা ইন্ডিভিজুয়াল প্লেয়ার এখানে ইনভেস্ট করবে, অথবা যারা নতুন প্রতিষ্ঠান এই পুঁজিবাজার সম্পর্কে জানে না, যেমন আমি আপনাকে একটা ওষুধ কোম্পানির নাম বলতে পারি, আপনাকে একটা আমি সিমেন্ট কোম্পানির নাম বলতে পারি, তাদের কিছু টাকা আছে, তারা ইনভেস্ট করবে বাজারে, তারা থ্রু মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারছে, যে আমরা মিউচুয়াল ফান্ড কিনে রাখবো। ইভেন আপনারা বলেছেন ফান্ড, পেনশন স্কিমের ফান্ড, এগুলো মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আসতে পারে। বাট সরকারকে যেভাবে ব্যাংকের ফান্ডগুলোকে গুরুত্ব দেয় সরকার, মিউচুয়াল ফান্ডকে তার চেয়ে কম গুরুত্ব দিলে চলবে না, সেম গুরুত্ব এখানেও দিতে হবে। যেটা পাবলিক মানি, এই পাবলিক মানিটা ব্যাংকে যেভাবে আমরা পাহারা দেই, এখানেও আমাকে পাহারা দিতে হবে। তো আমি একটা মজার ব্যাপার বলি, ব্যাংকের ফান্ড ইনভেস্ট করলে যতটা রিস্ক, তার চেয়ে অনেক কম রিস্ক হচ্ছে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করা। কেন? ব্যাংকের ফান্ড আপনার বহু লোকের কাছে দিতে হয়, বহু ধরনের বিজনেসের সাথে জড়িত থাকে, কিন্তু মিউচুয়াল ফান্ডের ফান্ড যদি শেয়ার মার্কেটের ভালো শেয়ারে ইনভেস্ট করা যায়, এই ফান্ডের কোনো মান নাই কিন্তু, এবং সঠিক দামে যদি করা যায়, এখানে কিন্তু তার এই মেরে খাওয়ার লোক পাওয়া যাবে না। আপনি এক ক্লিকে আপনি কত টাকার ইনভেস্টমেন্টের কি পোর্টফোলিও, আপনি 2 সেকেন্ডে আপনার কিন্তু প্রিন্ট হয়ে যাবে। কিন্তু একটা ব্যাংক যখন ইনভেস্ট করে সারা দেশব্যাপী, তখন কিন্তু সেই ব্যাংক ইনভেস্ট করে বহু মানুষের কাছে, মানুষের বিহেভিয়ার জানা দরকার হয়, তার পেমেন্ট শিডিউল কিভাবে হবে, ওই লোকের বিজনেস ঠিকমতো আছে কিনা, এই সব জিনিসগুলোকে কিন্তু তাকে বিচার বিশ্লেষণ করে করতে হয়। তো আমি মনে করি যে ব্যাংকের ফান্ড যেভাবে ইনভেস্ট করা যত ডিফিকাল্ট, আমার দৃষ্টিতে মিউচুয়াল ফান্ডের ফান্ড ইনভেস্ট করাটা কিন্তু অত ক্রিটিক্যাল এবং জটিল নয়। আপনি যে কোনো কোম্পানির শেয়ারের যদি পারফরমেন্স খারাপ থাকে, ইজিলি আপনি সেল আউট করে দিতে পারেন। জানা শুধু লাগবে, গবেষণা লাগবে, তার যে গতিবিধি এগুলোকে পর্যবেক্ষণের প্রয়োজন। তো আসলে মিউচুয়াল ফান্ডের যে পেশাদার প্রতিষ্ঠান, এই কালচারটা দেশে গড়ে ওঠে নাই। এখানে কিন্তু আমাদের পেশাদারিত্বের ঘাটতিও আছে। আপনি যে 1 লক্ষ কোটি টাকার মিউচুয়াল ফান্ডে আজকে কালকেই নিয়ে যাবেন, নো, এটা করা যাবে না। এখানে কিন্তু সেই পেশাদার লোক পাবেন না যারা এতটা এক্সপার্ট এই বাজারে। তো সে কারণে এই এক্সপার্টের যদি কালচার তৈরি আমরা দেশে না করি,
আপনি কখন করবেন? বাজার 10 লাখ কোটিতে যাবে এক সময়, 15 লাখ কোটিতে যাবে। আপনার মিউচুয়াল ফান্ড যদি 15,000 কোটি থাকে, ও তো বাজারকে কখনো সাপোর্ট দিতে পারবে না। তো সে কারণে মিউচুয়াল ফান্ডের যে বাজার, এটাকে অনেক গুণ বড় করতে হবে। এর কোনো বিকল্প কোনো বক্তব্যই আমার দৃষ্টিতে সঠিক নয়, আমি যতটা এই পর্যন্ত দেখেছি। এবং এটা আমি বলছি না, সারা পৃথিবী যদি আপনি পর্যবেক্ষণ করেন, কোনো দেশেই সেটা নাই যে মিউচুয়াল ফান্ড বিহীন ওই দেশটা সাস্টেনেবল বাজার হয়েছে। এবং বাংলাদেশে হয়নি, 14 বছরে পারা যায়নি। এদেশে কিন্তু সংস্কার প্রোগ্রাম একবার দুবার নেওয়া হয়নি। আপনি 2001, 2, 3, 10, 12, 15 বিভিন্ন সময় ফরেন ফান্ডে সংস্কার হয়েছে, রেজাল্ট আসেনি। কেন আসেনি? কারণ অরিজিনাল চিকিৎসাটা কিন্তু বাজারের হয়নি। চিকিৎসা হচ্ছে মিউচুয়াল ফান্ডের সেক্টরকে বড় করতে হবে। ওই চিকিৎসা আপনি যতদিনে না যাবেন, ততদিন পর্যন্ত সাস্টেনেবল বাজার হবে না। এটা আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, কারণ আমার কনফিডেন্স আছে বিষয়টাতে, যে আসলে ওই লাইনে আমাকে যেতে হবে। এবং আপনি মানি মার্কেট যতটা বড়, তার চেয়ে ক্যাপিটাল মার্কেটের যে অ্যাসেট ম্যানেজমেন্টের কালচার, এটাকে আরো বেশি বড় করতে হবে। তা নাহলে দেশের পুঁজিবাজারের সম্প্রসারণ এবং টেকসই এটি হওয়া সম্ভব নয়। আমি শেষ দুইটা বক্তব্য শেষ করি। সংস্কারের যে বিষয়টি, সেটি হচ্ছে যে সংস্কার হতে হবে, একটা হতে হবে শর্ট টার্মে, মানে ক্ষণস্থায়ী, যেটা মানে স্বল্প, একবারে স্বল্প মেয়াদী। সেকেন্ড হতে হবে মধ্যমেয়াদী। থার্ড হতে হবে দীর্ঘমেয়াদী সংস্কার। যদি আপনি দীর্ঘমেয়াদী করেন, তাহলে 2-4 বছরে বাজারে কোনো ভালো কোনো রেজাল্ট আমরা পাবো না। এই জন্য আমাকে করতে হবে কিছু স্বল্পমেয়াদী স্টেপ নিতে হবে। এগুলো সবই আমার ভাবনায় রয়েছে। আমি যদি কখনো সুযোগ পাই, জাতির সামনে তুলে ধরতে চাই যে আসলে আমার এই স্বল্পমেয়াদী ভাবনাগুলো কি কি। খুব শর্ট টার্মে মিউচুয়াল ফান্ড সেক্টরটা ভালো রান করবে, আর যদি মধ্যমেয়াদী কিছু স্টেপ নিয়ে মধ্যমেয়াদী ভালো রান করবে, এবং এরপরে 10-20 বছরের প্রোগ্রাম নিয়ে যেতে পারে, যে আমরা 20 বছরে 2 লক্ষ কোটি টাকার বাজারে যেতে চাই। মিউচুয়াল ফান্ডের বাজারটার কথা বলছি। 20 বছরে যেতে চাই, 10 বছরে যেতে চাই, এরকম আমরা কিন্তু গোল সেট করতে পারি। এইভাবে যদি করা হয়, তাহলে আমার মনে হয় যে আমরা মানে সুদিন দেখব। এখানে আমি আনিস ভাইয়ের সাথে একটা জায়গায় সুর মিলিয়ে কথা বলতে চাই, যে বর্তমান যিনি আমাদের অ্যাডভাইজার রয়েছেন, অর্থ উপদেষ্টা রয়েছেন, উনি কিন্তু ওনার কথাবার্তার মধ্যে কিন্তু এই ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেটের যে আসলে একটা দেশে কিরকম হওয়া উচিত, ওনার কিন্তু সেখানে ওনার কথার সুরে কিন্তু আমরা আশাবাদী যে আসলে এই ধরনের ইয়ে কিন্তু মানে ওনার মুখ থেকে বের হচ্ছে যে আসলে ক্যাপিটাল মার্কেটের গুরুত্ব অনেক বেশি দেওয়া দরকার। এটা আমাদের অর্থ উপদেষ্টা মহোদয়ের মানে ইয়ে থেকে, বক্তব্য থেকে আমি শুনতে পাই। সেভাবে আমাদের যিনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান রয়েছেন, ওনার মুখ থেকেও শুনতে পাই। এখন আমরা শুধু আশায় আছি বাস্তবায়নটা কোন দিন থেকে শুরু হবে। ধন্যবাদ।